হ্যালো। আচ্ছা, তাহলে আমরা এই শীটে যেটা এক্সপেরিমেন্ট নাম্বার 10 সেটা কি হচ্ছে, আমরা যখন রিপোর্ট দিব আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 1 হবে, বিকজ আমরা সবার আগে কম্প্যাকশন টেস্ট দেখছি। আমাদের কাছে পুরো রেকর্ডিং আছে, শীট আছে, যদি কেউ দেখে না থাকে অবধি তাহলে অবশ্যই দেখবা, ঠিক আছে? অবশ্যই দেখবা। আর হচ্ছে এটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 2। যদি কম্প্যাকশন টেস্টে কারো কোনো প্রবলেম, একটা চান্স দিলাম, সেটা হচ্ছে আমাদের নেক্সট উইকের ক্লাসে অবশ্যই তোমরা আমাকে কম্প্যাকশন টেস্টে যদি কোনো প্রবলেমে কোশ্চেন করবা। যদি না থাকে তাহলে বুঝবো যে তোমাদের হচ্ছে হয়ে গেছে, তাহলে আমি রিপিট করব না। তো আমাদের আজকের টেস্টের নাম হচ্ছে রিলেটিভ ডেনসিটি টেস্ট। দেখো রিলেটিভ ডেনসিটি, আচ্ছা যার পাশে সাউন্ড হচ্ছে সেই একটু সাউন্ডটাকে মিউট করো, অনেক বাতাসে সাউন্ড হচ্ছে আর কি। দেখো রিলেটিভ ডেনসিটি এই জিনিসটা আমরা কিন্তু হচ্ছে কম্প্যাকশন চ্যাপ্টারেই পড়ছিলাম। কম্প্যাকশন বা তোমার হচ্ছে আমরা এতেও পড়ছি, এটা ফেজ রিলেশনশিপেও পড়ছিলাম। রিলেটিভ ডেনসিটি বলতে আমরা কি বুঝি, যে আমরা যদি সয়েলের ভিতরে কি থাকে, তোমার ভয়েড স্পেস থাকে, তাই না? তো এখন তোমার যদি সয়েলে ভয়েড বেশি থাকে তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমার সয়েলটা কি লুজ টাইপের হবে, তাই না? এখন যখন তুমি ভয়েড কমায় নিয়ে আসবা, তার কি লুজনেস কমে সে ডেন্স হবে। এখন তুমি যদি কোনো একটা স্ট্রাকচার কনস্ট্রাক্ট করতে চাও, সেখানে কি তোমার লুজ সয়েল বেশি অ্যালাউয়েবল নাকি ডেন্স সয়েল বেশি অ্যালাউয়েবল? লুজ সয়েলে কি পার্টিকেল গুলো দূরে দূরে থাকবে, তো তারা কি তোমার প্রপার বন্ডিং তৈরি করবে না বা সে লোড ক্যারি করতে পারবে না। বাট তোমার যদি হচ্ছে ডেন্স সয়েলটা হয়, তাহলে সে কি তার পার্টিকেল গুলা মানে ক্লোজলি থাকবে এবং তারা হচ্ছে লোড ক্যারি করতে পারে। আমি জানি না তোমাদের মনে আছে কিনা, তারপর আমি একটু ওপেন করে দেখাচ্ছি যে তোমাদের কিন্তু এই টার্মটা পড়ানো হয়েছিল এক সময়। ওয়েট করো দাঁড়াও। দেখো তো এই সেটা চেহারা কি মনে পড়ে, এটা কখনো পড়ছো? জি ম্যাম। আচ্ছা, এই শীটের একদম লাস্ট টপিক ছিল আমাদের রিলেটিভ ডেনসিটি। দেখো তো কিছু মনে পড়ে? এটা এটা আমরা পড়ছিলাম তাই না? আমি তোমাদের পড়াইছি। তাহলে দেখো এখানে রিলেটিভ ডেনসিটি বলতে কি ছিল, যে the relative density is the parameter that compare the volume reduction achieved from compaction to the maximum possible volume reduction. তুমি যখন একটা লুজ সয়েল মানে যে কোনো একটা সয়েলকে তুমি কনসিডার করতেছো, তার সবচেয়ে লুজেস্ট স্টেটে কি হবে, তার ম্যাক্সিমাম ভয়েড থাকবে। সো দিস ইজ দ্য লুজেস্ট স্টেট। তো যখন তার ম্যাক্সিমাম ভয়েড থাকবে, সো তার ই ম্যাক্স ই কি ম্যাক্সিমাম হবে। সো ভয়েড রেশিওকে আমরা ই ম্যাক্স দিয়ে প্রকাশ করব। এখন তোমার যদি ভয়েড বেশি হয় তাহলে মনে রাখতে হবে তোমার কি ডেনসিটি লোয়েস্ট হবে। সো লুজেস্ট স্টেটে হচ্ছে আমার ভয়েড রেশিও ম্যাক্সিমাম হয় এবং ইউনিট ওয়েট তোমার মিনিমাম হয়। এখন তুমি এটার উপরে কি কম্প্যাকশন করলা, কম্প্যাকশন করলে কি হবে, ভয়েড থেকে হচ্ছে এয়ারটা রিমুভ হয়ে যায়, শুধু ওয়াটার থাকে। এখন কম্প্যাকশনও তোমরা পড়ছো, এই চ্যাপ্টারটা তোমাকে পড়ানো হয়েছে যে যদি কোনো মেকানিক্যাল এনার্জির মাধ্যমে সয়েলকে ডেন্সিফাই করা হয় সেটাকে আমরা কম্প্যাকশন বলি। তাহলে দেখো তুমি হচ্ছে এই সয়েলটাকে একবার হচ্ছে কম্প্যাক্ট করার পরে সেটা কি কিছুটা ভয়েড কি রিডিউস হয়ে গেছে, তোমার ডেলেজ পরিমাণ ভয়েড কি রিডিউস হয়েছিল, এবং এই অবস্থায় ইন্টারমিডিয়েট অবস্থায় কি তোমার ভয়েডের অ্যামাউন্টটা কি এইচভি। কিন্তু তুমি কিন্তু এখনো বলতে পারবে না যে দিস ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ ভয়েড ইন দিস সয়েল। এর থেকে তোমার কি আরো কমও হতে পারে। তো তুমি কি এখানে কি অন্য আরো কোনো মাধ্যম ভাইব্রেশন ইউজ করলা অথবা প্রেসার ইউজ করলা অথবা কম্প্যাক্ট করলা, যেটাই করলা করে কি তুমি এমন একটা অবস্থায় আসছো যে কি এর থেকে আর ভয়েড কখনোই এই সয়েলে রিডিউস করা পসিবল না। সো যখন তোমার কি একটা মিনিমাম অ্যামাউন্টের ভয়েড থাকে সয়েলের মধ্যে, সেটাকে বলা হয় কি ডেন্সেস্ট স্টেট। এবং আমাদের যে কোনো স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে আমরা কিন্তু সয়েলের এই অবস্থাটা কিন্তু চাই। কারণ তোমার যদি হয় এমন যে তুমি এই অবস্থাতে হচ্ছে এটা কনস্ট্রাকশন করলা এই মাটির উপরে, তখন কি যখনই ফোর্স আসবে তখন কি ভয়েরটাই কি একদম মানে যেরকম হচ্ছে ফোম চাপ দিলে ডেবে যায়, সেরকম এটা ডেবে যাবে না, ভিতরে বাতাসটা হুশ করে বের হয়ে যাবে না। তোমার সেটেলমেন্টের অ্যামাউন্ট অনেক বেশি হয়ে যাবে। এখানে করলেও কি তোমার কিছুটা সেটেলমেন্ট হবে, বাট এখানে দেখো যেহেতু তুমি একদম ম্যাক্সিমাম পরিমাণ ভয়েড রিডিউস করছো,
এরপর যতটুকু ভয়েড সেটা থাকবেই। তো এই জন্য কি তুমি যদি এই অবস্থায় হচ্ছে স্ট্রাকচার তৈরি করো এই সয়েলের উপরে, তাহলে কি তোমার সেটেলমেন্ট হওয়ার চান্সটা কম থাকবে। সো এই যে এই জিনিসটাকে মানে সেটেলমেন্টকে অ্যাভয়েড করার জন্যই তোমার হচ্ছে রিলেটিভ ডেন্সিটি সম্পর্কে জানার প্রয়োজন আছে সয়েলের ক্ষেত্রে। হ্যাঁ, এছাড়াও সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি বা তোমার আদার যে কম্প্রেসিবিলিটি, এই যে প্রপার্টিস গুলো, এগুলো কিন্তু তোমার কি এই রিলেটিভ ডেন্সিটির মাধ্যমে আমরা ডিটারমাইন করতে পারি। আমার কথা কি বুঝতে পারছো কি বলতেছি? তোমার যে সয়েলের মধ্যে ভয়েড জি বেশি ম্যাম। থাকে, তাহলে সে কি সে বেশি লোড তো ক্যারি করতে পারবে না, সেটা ফাঁপা হবে, তাই না? একটা ফাঁপা জিনিস কি তোমার বেশি লোড ক্যারি করতে পারে না, একটা তোমার ঘন জিনিস বেশি লোড ক্যারি করতে পারে? ঘন জিনিস। স্বাভাবিক। তাহলে তোমার এই অবস্থায় সয়েলটা কি ফাঁপা না? বিকজ তোমার অনেক ভয়েড আছে, বাট এখানে কি তোমার একদম লোয়েস্ট অ্যামাউন্টের ভয়েড। সো আসলে সয়েলের স্ট্রাকচারের জন্য আমাদের কি এই ডেন্সেস্ট স্টেটটা প্রয়োজন হয়, এবং এই জন্য কি আমরা রিলেটিভ ডেন্সিটি টার্মটা ইউজ করি। সো এটাকে আমরা ডিআর দিয়ে প্রকাশ করি, তোমরা আগে থেকেই জানতা। So the relative density dr, also called density index, is commonly used to indicate the in situ denseness or looseness of granular soil. সো একটা সয়েল ফিল্ডে কতটুকু মানে ডেন্স বা কতটুকু লুজ, এটাই হচ্ছে তোমার এই ডিআর এর মাধ্যমে বোঝা যায়। এগুলো আমরা আগে পড়ছি। ডিআর বের করার ফর্মুলা কি দেখো তো, এটা মনে পড়ে? এই ফর্মুলা দেখছো কখনো চোখে? কথা বলতে হবে তো আমার সাথে। কখনো দেখছো এই ফর্মুলা? ডি এর সমান ইম্যাক্স ওইটা ম্যাম? হ্যাঁ, দেখতেছো না? জি তুমি দেখতে ম্যাম। পাচ্ছ না? জি ম্যাম। হ্যাঁ, এটা দিয়ে আমরা ম্যাথও কিন্তু করছিলাম, তাই না? জি ম্যাম। তো ডিআর ইকুয়াল টু কি ইম্যাক্স মাইনাস ই ভাগ ইম্যাক্স মাইনাস ই মিনিমাম। এখানে কোনটা কি এগুলো আমরা জানি। তো আমি তোমাদেরকে জাস্ট এখানে একটু আগে ধারণা দিয়ে দিলাম যে আসলে জিনিসটা কি। এখন আমার টেস্টে যাই, টেস্টে এই কথাগুলো তোমার হচ্ছে রিপিট আসবে আর কি। সো দেখো, রিলেটিভ ডেন্সিটি প্রিন্সিপালস অ্যাপ্লাই টু কম্প্যাকশন অফ রিলেটিভলি ক্লিন কোর্স গ্রেন সয়েলস। সো তোমার রিলেটিভ ডেন্সিটি তোমার কোথায় অ্যাপ্লাই করা হয়, এই যে প্রিন্সিপালটা বা এই যে তোমার মানে ধারণাটা, এটা কোথায় ইউজ করা হবে? তুমি যদি রিলেটিভলি ক্লিন এবং কোর্স গ্রেন সয়েলকে কম্প্যাক্ট করো, সে কতটুকু কম্প্যাক্টেড হয়েছে এটা মেজার করতে গেলে আমাকে রিলেটিভ ডেন্সিটিকে ইউজ করতে হবে। Relatively clean coarse grained soil usually means less than 15% fine. So এখন এখানে যে বলছো যে রিলেটিভলি ক্লিন এবং কোর্স গ্রেন সয়েল, এটা বলতে আমরা আসলে কি বুঝি? এটা বলতে আমরা বুঝবো যে তোমার সয়েলে কি 15% মানে 15% থেকেও কি কম হচ্ছে ফাইন ফাইন সয়েল থাকবে আর কি। বেশিরভাগ সয়েল মানে 85% সয়েলই কি তোমার হচ্ছে কোর্স গ্রেইনড হবে, মানে বড় বড় পাথর টাইপের হবে আর কি। Compaction tests are not commonly performed on soil with 15% or fewer fine. এখন তোমার যদি হচ্ছে কোনো সয়েল বা 15% বেশি ফাইন সয়েল থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই টেস্টটা করি না। Small percentage of fines means soil cannot easily hold water to examine range of water and the effect of dry density. এখন তোমার যদি হচ্ছে বেশি পরিমাণ, যদি কম পরিমাণ ফাইন পার্টিকেল থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে কি যে ওই সয়েলটা তোমার মানে সেভাবে ওয়াটারকে হোল্ড করতে পারে না, এবং সে সয়েলের উপর তুমি কি ড্রাই ডেন্সিটি অ্যামাউন্ট মানে এফেক্টটা বা রোলটা বুঝতে পারবা না। সো এই জন্য হচ্ছে রিলেটিভ ডেন্সিটি টেস্টটা এমন সয়েলের ক্ষেত্রে করা হয় যার মধ্যে তোমার হচ্ছে, আমি কি বলতে ভুল হচ্ছে, যার মধ্যে তোমার হচ্ছে ফাইন গ্রেন সয়েল 15%-এর থেকে বেশি হবে, কম না, মানে 15% বা বেশি হবে। এখানে একটু কথাটা একটু এলোমেলো আছে এরকম মনে হচ্ছে, বাট 15% বেশি হবে, বাট আবার তোমার বেশি ফাইনও হবে না, জাস্ট মানে 15 to 20% এর মধ্যে তোমার হচ্ছে ভ্যারি করবে। তো দেখো রিলেটিভ ডেন্সিটি বের করার ফর্মুলা কি, ডিআর ইকুয়াল ডিআর ইন পার্সেন্ট ই ম্যাক্স মাইনাস ই মেজার ভাগ ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম। মাত্র আমরা ফর্মুলা দেখে আসছি। ই মেজার বলতে আমরা শুধু ই বসলাম, ইট মিনস যেই মুহূর্তে আমি সয়েলের রিলেটিভ ডেন্সিটি বের করতেছি সেই মুহূর্তের তার ভয়েড রেশিও। ই ম্যাক্স কি, যখন সে লুজেস্ট ছিল, সবচেয়ে লুজ, সেই সময় তার ভয়েড রেশিও কত। আর মিনিমাম কি, যখন সে কি একদম ডেন্স, এর থেকে আর ডেন্স হওয়া পসিবলই না, সেই সময় ভয়েড রেশিও। সো এই ফর্মুলা ইউজ করে হচ্ছে আমরা ডিআর বা রিলেটিভ ডেন্সিটি বের করতে পারবো। তো আচ্ছা, এখন এখানে তোমার হচ্ছে এই যে উপরে যে দুইটা লাইন আমি বলছিলাম, আবার একটু রিপিট করে, একটু ঝামেলা হচ্ছিল আর কি বলতে, যে তোমার দেখো এখানে একটু লিখতে ভুল করছে ওরা।
ওরা এক জায়গায় লিখছে হচ্ছে যে তোমার এই রিলেটিভ ডেন্সিটি টেস্টটা করা যাবে হচ্ছে রিলেটিভলি ক্লিন এবং কোর্স গ্রেন সয়েলের ক্ষেত্রে। আবার সে কোর্স গ্রেন সয়েল বলতে এটা মিন করছে যে সয়েলে কি তোমার হচ্ছে 15% থেকে কম পরিমাণ ফাইন সয়েল থাকবে। আবার তারা পরবর্তী লাইনে লিখছে যেটা তোমার কোন সয়েলের ক্ষেত্রে করা যাবে না, যে সয়েলের ক্ষেত্রে তোমার হচ্ছে কি 15% থেকে মানে বেশি তোমার হচ্ছে কোর্স গ্রেন মানে ফাইন পার্টিকেল থাকবে। ঠিক আছে, সো এটাই তোমার মেইন কথা যে 15%-এর বেশি ফাইন পার্টিকেল থাকতে পারবে না। এবার কি ক্লিয়ার হয়েছে কথাটা? 15 আমি তোমাদের কিন্তু ভাইবাতে বা কুইজের সময় জিজ্ঞাসা করব যে কোন সয়েলের ক্ষেত্রে হচ্ছে রিলেটিভ ডেনসিটি টেস্ট করা যাবে না। সো এটার অ্যান্সার হবে যে রিলেটিভলি ক্লিন এবং কোর্স গ্রেন সয়েলের ক্ষেত্রে করা যাবে। তোমার যেসব সয়েলের ক্ষেত্রে হচ্ছে ফাইন পার্টিকুলার অ্যামাউন্ট 15 বা তার থেকে বেশি, সেই সয়েলের ক্ষেত্রে হচ্ছে আমরা এই টেস্টটা করতে পারবো না। আচ্ছা, এখন আমাদের যদি আমি রিলেটিভ ডেনসিটি বের করতে চাই তাহলে আমাকে আসলে মেইন কাজ কি করতে হবে? আমাকে হচ্ছে এই ভয়েড রেশিও গুলার মান বের করতে হবে। এখন এই মিনিমাম ইন্ডেক্স ডেনসিটি ক্যান বি ফাউন্ড বাই ইউজিং ফলোইং মেথড। এখন এখানে তিনটা মেথডের কথা বলছে, এই তিনটা মেথড ইউজ করে আমরা কি এই রিলেটিভ ডেনসিটির মানটা বের করতে পারবো। ফার্স্ট ওয়ান কি, ইউজিং এ ফানেল পোরিং ডিভাইস অর হ্যান্ড স্কুপ টু প্লেস ম্যাটেরিয়াল ইন দ্য মোল্ড। দেখো রিলেটিভ ডেনসিটি আর কম্প্যাকশন কি অনেকটা সেম টাইপের প্রসিডিউর। এখন তুমি যদি সয়েলটাকে তোমার হাত দিয়ে টাচ করে উঠায় নিয়ে আসো, যখন আমরা হাত দিয়ে ধরি তখন কি হাত দিয়ে একটা প্রেসার সয়েলের উপর অ্যাপ্লাই হয় না? এই জন্য আমরা কিন্তু গত টেস্টেও বলছি যে আমরা কখনো কি হাত দিয়ে না, আমরা কোনো স্কুপ দিয়ে বা কোনো একটা মানে কিছু দিয়ে হচ্ছে আমাকে সয়েল তুলতে হবে। হাত দিয়ে তোলা কিন্তু ঠিক না, তখন তোমার টেস্ট রেজাল্টের মধ্যে ভ্যারি হয়। তো এখানে তোমার ফার্স্ট মেথড এতে কি বলছে, তুমি একটা ফানেল ইউজ করবা অথবা হ্যান্ড স্কুপ। এখন হ্যান্ড স্কুপ দেখতে কিরকম হয়, তোমরা কম্প্যাকশন দেখছো না? এই দেখো, এই দেখছো এটা কি, এটা হচ্ছে একটা হ্যান্ড স্কুপ, দেখতে পাচ্ছ? জি ম্যাম। দেখো তোমার যে হ্যান্ড স্কুপ দিয়ে কিন্তু তোমাকে সয়েল তুলতেছে কিন্তু হাত দিয়ে তুলতেছে না। হাত দিয়ে মিক্স করলো সেটা ঠিক আছে, বাট যখন তুমি সয়েলটাকে মোল্ডে নিবে তোমাকে অবশ্যই কি কোন একটা হ্যান্ড স্কুপ অথবা অন্য মানে যে তোমার হাতে টাচ না লাগে সেভাবে তোমাকে হচ্ছে সয়েলটাকে মোল্ডে প্লেস করতে হবে। আচ্ছা, মেথড বি কি, ডিপোজিটিং ম্যাটেরিয়াল ইনটু এ মোল্ড বাই এক্সট্রাক্টিং এ সয়েল ফিল টিউব। অথবা তুমি যে কোনো টিউব, যেমন শেলবি টিউব আছে, এই টিউব দিয়ে তুমি কি ম্যাটেরিয়ালটাকে হচ্ছে মোল্ডে প্লেস করতে পারো। আচ্ছা, শেলবি টিউব তোমরা কি জিওটেক টিউব পড়ছো না? জি ম্যাম। জিওটেক 2 তে তোমরা সাবসয়েল এক্সপ্লোরেশন পড়ছো না? অবশ্যই পড়ার কথা, সাবসয়েল এক্সপ্লোরেশন চ্যাপ্টার। এখানে তোমার হচ্ছে বোরিং, স্যাম্পলিং, হ্যাঁ এগুলার প্রসেসের কথা বলা আছে। তো সেখানে তোমার আছে স্যাম্পলিং এর মধ্যে তোমার কিছু টিউব আছে, শেলবি টিউব, তারপরে কি কি টিউব আছে, আমার এখন শেলবি মাথায় আসতেছে। তো এই শেলবি টিউব দিয়ে তোমার হচ্ছে সয়েলকে টাচ না করে তোমার হচ্ছে স্যাম্পলটা আর কি কালেক্ট করা যায়, স্যাম্পলিং করা যায় আর কি। আর লাস্ট মেথড সি, ডিপোজিটিং ম্যাটেরিয়াল বাই ইনভার্টিং এ গ্রাজুয়েটেড সিলিন্ডার। অথবা তুমি কোন একটা সিলিন্ডারের মাধ্যমেও হচ্ছে সয়েলটাকে ক্যারি করে তুমি মোল্ডে প্লেস করতে পারো। ইট মিনস এই তুমি যেই মেথডে ইউজ করো না কেন আলটিমেটলি একই কথা, যে হচ্ছে হাত দিয়ে সয়েলকে টাচ করা যাবে না। বুঝছো? জি ম্যাম। জিওটেকে আমাদের এখন এই পর্যন্ত যেতে পারে নাই। বুঝছো? জি ম্যাম। আচ্ছা, এরপর দেখো ফিল্ড ডেনসিটির ক্ষেত্রে তোমার হচ্ছে বের করার কিছু ডিরেক্ট এবং ইনডিরেক্ট মেথড আছে, মেথডগুলোর নাম লেখা আছে। এর মধ্যে স্যান্ড কোন মেথড আমরা পড়ছিলাম, যদি তোমরা মনে করে থাকো, জানি তোমাদের মনে আছে কিনা। স্যান্ড কোন মেথড আমরা পড়ছিলাম, এটা তোমাকে ASTM-D 1556 এই কোডে গেলে তোমরা পুরো টেস্ট প্রসিডিউরটা পেয়ে যাবা। এরপর নিউক্লিয়ার মেথড, এটা আমাদের বইয়ে ছিল। ড্রাইভ সিলিন্ডার মেথড, স্লিপ মেথড, স্যান্ড রিপ্লেসমেন্ট মেথড, ওয়াটার রিপ্লেসমেন্ট মেথড, টাইম ডোমেন মেথড। এই প্রথম তিনটা আমাদের বইয়ে আছে, আমাদের কাছে BM দাসের বই আছে, সেই বইয়ে এই তিনটে মেথডের কথা বলা আছে। বাকিগুলোও বিভিন্ন মেথডের মধ্যে পড়ে আর কি। আর ইনডিরেক্ট মেথডের মধ্যে কি আছে, ডাইনামিক কোন পেনিট্রেশন, DCP, আর SPT, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট।
এই এসপিটি কি পড়ছো না? জি ম্যাম, পেনিট্রেশন টেস্ট পড়ছো না? হ্যাঁ, তাহলে আমরা কি এই টেস্ট গুলোর মাধ্যমে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি তোমার হচ্ছে ফিল্ডের সয়েলের ডেনসিটি মেজার করতে পারি। এখন দেখো তো এই রিলেটিভ ডেনসিটির মানের উপর ডিপেন্ড করে আমরা সয়েলকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। এটাও আমরা অনেক আগেই দেখে আসছিলাম। এই যে দেখছো 0 থেকে 15 ভেরি লুজ, 15 থেকে 15 লুজ, এরপর তোমার মিডিয়াম, ডেন্স এবং ভেরি ডেন্স। তোমার কি এই যে তোমার রিলেটিভ ডেনসিটির পার্সেন্টেজের মানটা তার উপর ডিপেন্ড করে তুমি কি বিভিন্ন অবস্থায় সয়েলটাকে ক্লাসিফাই করতে পারো। এখন দেখো স্কোপ অফ দ্য টেস্ট। This test is performed to determine the relative density of questionless free draining soils using a vibrating table. এইখানে আমরা যে রিলেটিভ ডেনসিটি করব, এটাতে হচ্ছে আমরা কম্প্যাকশন টেস্ট করব না, এখানে আমরা কি করব, আমরা ভাইব্রেশনকে ইউজ করে হচ্ছে রিলেটিভ ডেনসিটি বের করব। সেজন্য আমাকে একটা ভাইব্রেটিং টেবিল ইউজ করতে হবে। The relative density of a soil is the ratio expressed as a percentage of the difference between the maximum index void ratio and the field void ratio of a questionless free draining soil to the difference between the maximum and minimum index void ratio. তো আলটিমেটলি কি যেখানে কি বলছে যে এই টেস্ট আমরা কেন করব, কোহেশনলেস, যে সয়েলের মধ্যে কোনো কোহেশন বা বন্ডিং নাই এবং ফ্রিলি সে হচ্ছে মুভ মানে ফ্রিলি তাকে হচ্ছে আলাদা করতে পারো, এই টাইপের সয়েলকে একটা ভাইব্রেটিং টেবিল ইউজ করে কিভাবে আমরা রিলেটিভ ডেনসিটি বের করতে পারি সেটা আমরা চেক করবো এখানে। আর এখানে তোমার মেইনলি কি রিলেটিভ ডেনসিটি সংজ্ঞাটাই ভাষায় বলছে, যেটা আমরা এখানেই বলছি যে ম্যাক্সিমাম ভয়েড রেশিও মাইনাস কি ফিল্ড ভয়েড রেশিও ভাগ কি ম্যাক্সিমাম আর তোমার হচ্ছে মিনিমামের যে ডিফারেন্স সেটা, এবং এটাকে আমার অবশ্যই পার্সেন্টেজে প্রকাশ করতে হয়। রিলেটিভ ডেনসিটি ইজ অলওয়েজ এক্সপ্রেসড অ্যাজ এ পার্সেন্টেজ, ঠিক আছে। এরপর দেখো স্ট্যান্ডার্ড রেফারেন্স, এখানে তোমার হচ্ছে যে তুমি এই টেস্টটা যে করছো তুমি এসটিএম এর কোন কোন কোড মেনটেন করে করছো, একটা তোমার হচ্ছে কি এসটিএম D4254, ওই টেস্টে তোমার কি করা আছে যে স্ট্যান্ডার্ড টেস্ট মেথডস ফর মিনিমাম ইনডেক্স প্রপার্টি দ্যাট ইজ ই মিনিমাম বের করা যায়। এই যে এই কোডের মাধ্যমে তুমি কিভাবে ফিল্ড থেকে ই মিনিমাম মানে বের করা যায় এটা তুমি দেখবে, এবং ইউনিট ওয়েট অফ সয়েল এটা। আর তোমার হচ্ছে D4253, এখান থেকে তুমি হচ্ছে কি ম্যাক্সিমাম ইনডেক্স ডেনসিটি বের করতে শিখবা এবং কিভাবে তোমার হচ্ছে ভাইব্রেটরি টেবিল ইউজ করে হচ্ছে ইউনিট ওয়েট বের করতে এটা শিখবা। টোটাল এই দুইটা কোড মিলাই হচ্ছে আমাদের এই টেস্টটা পারফর্ম করতে হবে। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? এখন রিলেটিভ ডেনসিটি সিগনিফিকেন্স কি, আমি ক্লাসের শুরুতে অনেক সিগনিফিকেন্স আলোচনা করে আসছি। সবচেয়ে মেইনটা কি তোমার হচ্ছে সেটেলমেন্টকে অ্যাভয়েড করা যায়। এছাড়া তোমার কি শেয়ার স্ট্রেন্থ, কম্প্রেসিবিলিটি, পারমিয়াবিলিটি এগুলোকেও সে কি ইমপ্রুভ করে। ইট মিনস তোমার কম্প্যাকশনের যেই যে উদ্দেশ্য ঠিক রিলেটিভ ডেনসিটি কি একই উদ্দেশ্য। So relative density and percent compaction are commonly used for evaluating the state of compactness of a given soil mass. যেটা বললাম সেম কথা না? So engineering properties such as shear strength, compressibility, and permeability of a given soil depend on the level of compaction. So একটা সয়েলের shear strength কেমন হবে, তার compressibility কিরকম হবে, সে কতটুকু পারমিয়েবল হবে, এগুলো তোমার কিসের উপর ডিপেন্ড করবে, যে তুমি সয়েলটাকে কতটুকু কম্প্যাক্ট করছো তার উপরে, তাই না? এগুলো কি আমরা জানি নাকি নতুন করে বলতে হবে? জানি। ভালো। এখন দেখো তো তোমার যে ভাইব্রেটিং টেবিলের কথা বলা আছে, দিস ইজ দ্য ভাইব্রেটিং টেবিল। দেখো তোমার কি এখানে একটা ভাইব্রেশন তৈরি করার একটা ডিভাইস আছে, তুমি তার উপর তোমার মোলটাকে সেট করবা। যেমন আমরা কি কম্প্যাকশন টেস্টে কি করছি, যে আমরা হ্যামারিং করছি না, হ্যামার ইউজ করে কি আমরা সয়েলটাকে কম্প্যাক্ট করছি, সয়েলের ভিতর থেকে আমরা ভয়েডটাকে হচ্ছে রিমুভ করার ট্রাই করছি। আর এখানে তোমার কি হবে, এখানে ভাইব্রেশন হবে, তোমার দেখো এখানে তোমার ইলেকট্রিক্যাল লাইনও দেওয়া আছে, এখান থেকে তোমার ডিভাইস অ্যাড করা আছে। সো তোমার যখন কি এটা হচ্ছে কাঁপবে নড়বে তখন অটোমেটিক ভিতর থেকে ওয়ার্ড গুলা রিমুভ হয়ে যাবে। সো এটা তোমার হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, এটা তোমার হচ্ছে ভাইব্রেটরি টেবিলের অ্যারেঞ্জমেন্টটা। এগুলো তো মোল্ড আমরা চিনি, এগুলো তোমার হচ্ছে লিড বা ঢাকনা, ঠিক আছে। টেস্ট করতে গেলে আমাদের ঢাকনা দিতে হবে উপরে, সেই জন্য এটা আমার ঢাকনার ছবি দেওয়া আছে। মোটামুটি এই ম্যাটেরিয়ালটাই আসলে আমরা টেস্ট করি। এই মোল্ডের মধ্যেই তোমার হচ্ছে সয়েল ঢুকানো হয়, তার দেখো মোল্ডটা এখানে নাট বোল্ট এখানে সেট করা হয়, তারপর তোমার এই ভাইব্রেশনের যে ডিভাইসটা এটাকে তোমার হচ্ছে চালু করা হয়। কি বলছি বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা,
এখন আমরা আগে দেখি কি কি ইকুইপমেন্ট লাগবে। দেখো ভাইব্রেটিং টেবিল, একটুকে দেখাই নিয়ে আসলাম। মোল্ড অ্যাসেম্বলি কনসিস্টিং অফ স্ট্যান্ডার্ড মোল্ড, তোমাকে পুরো মোল্ডটাকে তুমি যেরকম কম্প্যাকশন টেস্টে মোল্ড রেডি করছো, তোমার কি ছিল, বেস ছিল, বেসের উপর তোমার কি মোল্ড ছিল, তারপর তোমার কি কভার প্লেট বা তোমার কলার ছিল, তাই না? এরপর তোমার গাইড স্লিভস আছে, সারচার্জ বেস প্লেট, এই যে তোমার যে ঢাকনাটা লিডটা আছে এটাই তোমার একরকম কি সারচার্জ বেস প্লেট, কারণ যখন তুমি মোল্ডের উপরে ওই প্লেটটা বসাই দিবা ঢাকনাটা, তখন কি সেটা একটা কন্টিনিউয়াস লোড দিবে না তোমার মোল্ডের উপরে, সো ওটা কি তোমার একরকমের লোড। সারচার্জ ওয়েটা তুমি দিতে পারো, সারচার্জ বেস প্লেট হ্যান্ডেল, এই তুমি দেখো তো তোমার এই যে এটা তোমার হচ্ছে সারচার্জ বেস প্লেট, এটা বেস প্লেট হ্যান্ডেল, বুঝতে পারতেছো? সো এই হচ্ছে এগুলো। তারপর কি ডায়াল ইন্ডিকেটর গজ, তুমি দেখো তোমার কি একদম এখানে কি একটা গজ সেট করা থাকে, সো দিস ইজ তোমার ডায়াল ইন্ডিকেটর গজ। তারপর কি ব্যালেন্স তো লাগবে, তুমি সয়েলের টেস্ট করবা, সয়েলের ওজন মাপতে হবে না, ব্যালেন্স লাগবে। স্কুপ লাগবে কেন, যে হ্যান্ড স্কুপ মাটিতে উঠানোর জন্য, এবং স্টোরেজ কেন, তোমার সয়েলকে হচ্ছে লেভেল করার জন্য। এখন আমরা টেস্ট প্রসিডিউরে যাই। ফার্স্টে কি মিনিমাম ডেনসিটি ইন্ডেক্স, ঠিক আছে? ফার্স্টে আমরা কি বের করব, মিনিমাম ডেনসিটি ইন্ডেক্স বের করব। Fill the mold with the soil approximately 0.5 inch to 1 inch above the top of the mold as loosely as possible by pouring the soil using a scoop or pouring device that is funnel. Spiraling motion should be just sufficient to minimum particle segregation. তুমি যখন হচ্ছে করতে যাবে, আমার প্রথম কাজ হচ্ছে কি মোল্ডের মধ্যে তোমাকে সয়েল ফিল আপ করতে হবে। তোমার সয়েলের টপ যতটুকু হাইট তার থেকে তোমাকে মিনিমাম কি 0.5 থেকে 1 ইঞ্চি বেশি তোমাকে হচ্ছে সয়েল দিতে হবে। এটা কেন দিবা, এবং যতটুকু সম্ভব লুজলি। তুমি যখন সয়েলটাকে ঢালবা তুমি কখনোই ট্রাই করবে হাত দিয়ে বা ওই ফানেল দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে একটু বেশি বেশি সয়েল দেওয়ার, ওইটা ট্রাই করবা না। তুমি যতটুকু লুজলি পারো অতটুকু লুজলি তুমি সয়েল থেকে মানে সয়েলটাকে মোল্ডের মধ্যে ঢালবা। এরপর তোমার যখন ভাইব্রেশন শুরু হবে তখন কি হবে, ভাইব্রেশন হলে কি হয় ভাবো তো, তুমি যখন একটা ধরো কি বলবো কিভাবে উদাহরণ দিব, ম্যাম আমরা তুমি কোনো যখন পাত্রে চাল বা এরকম কিছু হ্যাঁ দিয়ে যখন কি তুমি যখন ঝাড়ো বা ঝাড়ো যখন ইয়ে করো তখন কটমিট এক জায়গায় সরে আসে না জিনিসটা, জি কথা চলে আসে না? তো এই যে স্পাইরালিং মোশন যেটা, আমি যেটা ভাবতেছিলাম যে ছোটবেলায় আমি দেখতাম যে একটা ইয়ে ছিল আমাদের বাসায়, নারকেল কোরানো একটা মেশিন ছিল, বুঝছো? ওইখানে তোমার হ্যান্ডেলটা ঘুরালে অটোমেটিক কি হতো, তোমার নারকেলগুলো পরে এক জায়গায় চলে আসতো আর কি, ওইটা ভাবতেছিলাম। তো যাই হোক, তো ওরকম যখন মানে এরকম স্পাইরাল মোশন তৈরি হবে, তুমি যখন এটাকে মানে বারবার ভাইব্রেশন দিবা, তো ওইটাই কি তোমার হচ্ছে এই যে পার্টিকেল গুলো যে আলাদা আলাদা লুজ হয়েছিল ওটাকে একত্রিত করার জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট। Trim off the excess soil level with the top by carefully trimming the soil surface with a straight edge. এখন তুমি তো একটু বেশি মাটি নিছো, এখন যখন তুমি এটাকে হচ্ছে এরকম স্পাইরাল মোশন দিছো ও তো কাছাকাছি চলে আসছে, তারপর তোমার যদি এক্সেস মাটি থাকে উপরে ওটাকে তোমাকে ট্রিমার দিয়ে বা তোমার ওই যে স্ট্রেট এজ যে বলে তোমাকে স্ট্রেট করে একদম লেভেল করে ফেলতে হবে। আফটার ফিলিং দ্য মোল্ড excess soil is carefully screened off, knowing the weight of soil in the mold MS1 that directly easily computed. এখন তারপর তুমি কি করলা, তারপর তোমার যেই মোল্ডটা পুরোপুরি ভরা হয়ে গেল, এবার তুমি এক্সেস সয়েলটাকে ক্লিন করে ফেললা, এরপর তুমি কি মোল্ড সহ সেই সয়েলটার ওয়েট নিলা। এখন এর আগে তোমাকে কি করতে হবে, যেমন যেরকম হচ্ছে কম্প্যাকশন টেস্ট করে আসছো খালি মোল্ডের ওয়েট নিতে হবে, তো তুমি যখন খালি মোল্ডের ওয়েট নিছো আর তুমি হচ্ছে সয়েল সহ মোল্ডের ওয়েট নিছো, দুইটা বিয়োগ করলে কি তুমি শুধু সয়েলের ওয়েট পেয়ে যাবে না, জি ম্যাম শুধু সয়েলের ওয়েট পাচ্ছ, তোমার কাছে মোল্ড আছে, তুমি মোল্ডের ভলিউম জানো, তুমি যেহেতু কি স্ট্যান্ডার্ড মোল্ড তোমার কি 1/30 ফিট কিউব বা 944 সেন্টিমিটার কিউব তুমি জানো। এছাড়াও তুমি যদি মনে চাও যে আমি ল্যাব থেকে বের করে নিব, তুমি কি তোমার মোল্ডের হাইট বের করতে পারবা, ডায়া বের করতে পারবা, ডায়া বের করে কি π/4 ডি স্কয়ার দিয়ে তুমি এরিয়া বের করে যে সাইড দিয়ে গুণ করলে ভলিউম পাওয়া যাবে না, তাই তুমি কি এই সয়েলের ক্ষেত্রে ডাই ডেনসিটি বের করতে পারবো না? কি ফর্মুলা হবে বলো তো, জাস্ট কি m/v, এমটা কি সয়েলের ওয়েট ভাগ কি ভলিউম অফ দা মোল্ড। আমি কি বলছি বুঝা গেছে? জি ম্যাম আচ্ছা, এরপর হচ্ছে আমরা ম্যাক্সিমাম ডেনসিটি ইন্ডেক্স বের করব। Again, fill the mold with soil. Do not use the same soil as used in step 1. এবার কি তুমি আবার মোল্ডটাকে সয়েল দিয়ে ফিল করবে, বাট তুমি যেটাকে একবার হচ্ছে
মানে কম্প্যাক্ট করে ফেলছো, ওই সয়েলটাকে আর ইউজ করতে পারবা না। And label the surface of the soil by using a scoop or pouring device in order to minimize the soil segregation. সে একই কথা, তোমাকে এটাকে লেবেল করতে হবে। The sides of the mold may be struck a few times using a metal bar or rubber hammer to settle the soil so that the surcharge base plate can be easily placed into position and there is no surge of air from the mold when vibration is initiated. এখন তুমি যখন হচ্ছে সয়েলটাকে সেগ্রিগেশন দূর করে দিলা, এখন তোমাকে কি করতে হবে, ম্যাক্সিমাম এই ডেনসিটি ইন্ডেক্স বের করতে গেলে তোমাকে উপরে একটা সারচার্জ লোড অ্যাপ্লাই করতে হবে। সারচার্জ লোড, এই যে এই লোডগুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এখন ব্যাপার হচ্ছে তোমার এই যে তুমি এখানে যে অ্যাডজাস্টমেন্ট করছো, এখানে গজ বসাইছো বা তুমি এখানে যে কলারটাকে জোর সাথে আটকাইছো, এই সময় তোমার অনেক সময় হচ্ছে স্ক্রু গুলো টাইট হয়ে যায়, ইজিলি তোমার মুভ করতে চায় না। তো এক্ষেত্রে তুমি কি বিভিন্ন রাবার হ্যামার দিয়ে বাড়ি দিও এটাকে মানে ঠিক করতে পারো। আমি কি বলছি বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এখন তোমাকে হচ্ছে এটাকে ঠিক মতো প্লেসমেন্ট করতে হবে এবং তোমাকে এটা এনশিওর করতে হবে যে যখন তুমি ভাইব্রেশন শুরু করবা দেয়া, যাতে তার মধ্যে কোনো রকম এক্সট্রা এয়ার বাইরে থেকে না আসতে পারে। এই জন্য আমরা আসলে সারচার্জ লোডটা দিচ্ছি। Place the surcharge base plate on the surface of the soil and twist it slightly several times so that it is placed firmly and uniformly in contact with the surface of the soil. Remove the surcharge base plate handle. এরপর কি তুমি হাত দিয়ে না, তুমি কি হ্যান্ডেল ধরে তোমার যে সারচার্জ বেস প্লেট ওটাকে কি তুমি সয়েলের উপরে দিবা, এমন ভাবে দিবা যে তুমি কি কয়েকবারটাকে সরাবার দিবা। যেমন আমরা কি যখন পাতিলের উপর ঢাকনা দিই, হ্যাঁ, যদি এমন হয় যে ঢাকনা দিলাম ফার্স্টের টাইম ঠিক মতো বসলো না, তারপরে আমরা সরাই দিয়ে আবার বসাই না, এভাবে যতক্ষণ পর্যন্ত তোমার হচ্ছে ঠিক মতো না বসে আমাদের কাছে বারবারই করে দেয় না, ঠিক এটাও সেম প্রসিডিউর। তোমার যতক্ষণ পর্যন্ত পুরাপুরি মানে প্লেটটা ঠিক মতো সেটেল না হয় ওই মোল্ডের উপর, ততক্ষণ তোমাকে কি এটাকে বারবার ট্রাই করে ঠিক জায়গা মতো বসাতে হবে। আচ্ছা, এরপর যখন তোমার হচ্ছে বেস প্লেট বসানো হয়ে যাবে তখন তোমার কি হ্যান্ডেলটাকে রিমুভ করে ফেলতে হবে। এরপর কি অ্যাটাচ দ্য মোল্ড টু দ্য ভাইব্রেটিং টেবিল। এরপর দেখো তুমি কি করলা, এই যেখানে নাট বোল্ট দিয়ে দেখতে পাচ্ছ এই জয়েন্ট গুলা, দেখতে পাচ্ছ? জি ম্যাম। এগুলা দিয়ে তোমার কি এইটাকে হচ্ছে এখানে বসাই দিলা, সুন্দর মতো অ্যাডজাস্ট করে দিলা, ঠিক আছে? ভাইব্রেট দ্য মোল্ড অ্যাসেম্বলি এন্ড দ্য সয়েল স্পেসিমেন ফর 10 মিনিট। এরপর কি তুমি এখন তোমার যে মোল্ডের যে টোটাল মোল্ড কলার পাশের যে তোমার কি বলে এগুলাকে পাশের তোমার যে সাইড গুলা, হ্যাঁ, এই সব কিছু তোমাকে প্রপারলি সেট করে তারপর এটাকে ভাইব্রেট করতে হবে মোল্ড প্লাস সয়েলকে একসাথে কি 10 মিনিটের জন্য। তারপর তুমি কি করলা, এরপর তুমি আস্তে করে মোল্ডটাকে খুলে নিয়ে যে মোল্ডটা কি করবা, আবার ওয়েট নিবা, ডিটারমাইন এন্ড রেকর্ড দ্য মাস অফ দ্য মোল্ড এন্ড সয়েল। তো এই অবস্থায় সয়েলের মোল্ড এবং সয়েল দুইটার ওয়েট কি একসাথে আমাকে নিতে হবে। ডিটারমাইন দ্য ডিক্রিজ হাইট। এখন তুমি ওইখানে কি শুধুমাত্র ফার্স্ট ক্ষেত্রে তুমি কি করছো, শুধুমাত্র একটি স্পাইরাল মোশন তৈরি করে কি তুমি সেগ্রেগেশন করছো বা তোমার মানে ভয়েডটাকে রিডিউস করা ট্রাই করছো। আর যখন তুমি ভাইব্রেশন ফোর্স দিচ্ছ মেশিনের মাধ্যমে তখন তোমার কি আরো বেশি পরিমাণ ভয়েড রিডিউস হয়ে যাচ্ছে না? জি ম্যাম। আচ্ছা, তাহলে এক্ষেত্রে তোমার কি হাইট আরো ডিক্রিজ করবে না? জি ম্যাম। তাহলে তোমার আগের 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 মানে অ্যারেঞ্জমেন্টে আগের মোল্ডে কতটুকু হাইট ছিল তুমি আগে মেজার করতে হবে এবং এই ক্ষেত্রে তোমার হাইট তোমাকে এটা বের করতে হবে। দুইটা হাইট কি বিয়োগ করলে তুমি ডিক্রিজ হাইট পাবা, যে তোমার কতটুকু হাইট ডিক্রিজ হয়েছে। এখন তুমি যে মুহূর্তে ডিক্রিজ হাইট পাবা তুমি সেখান থেকে তোমার ডিক্রিজ ভলিউম বের করতে পারবা। কত যে পাই ভাগ 4 ডিস করে তুমি তো মোল্ডের এরিয়া বের করলা। এরপর তোমার কি প্রথমটার ক্ষেত্রে আমরা কি ভলিউম বের করছিলাম যে ওইখানে সয়েলের হাইটটা কত, এখন এখানে তোমার সয়েলের হাইটটা রিডিউস হয়েছে, তো তোমার কি এক্ষেত্রে ভলিউম কি রিডিউস হয়ে যাবে না? জি এমটি দা মোল্ড এন্ড ডিটারমাইন দা ওয়েট অফ দা মোল্ড। এখন তুমি করলা মোল্ডটাকে এমটি করলে এবং তুমি মোল্ডের ওয়েটটা নিয়ে নিলা। ডিটারমাইন এন্ড রেকর্ড দ্য ডাইমেনশন অফ মোল্ড ইন অর্ডার টু ক্যালকুলেট দ্য ক্যালিব্রেটেড ভলিউম অফ দা মোল্ড। এটা আমি আগে এখানে বলে আসবো, ডি এবং এইচ বের করে কি করতে হবে, সেখান থেকে মোল্ডের ভলিউমটাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে এই ছিল তোমার ল্যাবের প্রসিডিউর। এখন তোমাকে এখানে কি কি কাজ করতে হবে, কি কি ক্যালকুলেট করতে হবে, রো ডি মিনিমাম বের করতে হবে। তাহলে কি এমএস মান ভাগ ভি, ইট মিনস তুমি যে ফার্স্ট যে পার্টটা সেখানে যে ভর বের করছো তাকে তোমার ভলিউম দিয়ে ভাগ করতে হবে। এরপর দেখো তোমাকে হচ্ছে ম্যাক্সিমামটা বের করতে হবে। তাহলে কি রো ডি ম্যাক্স এমএস টু ভাগ ভি,
এই ভিটা তোমার হচ্ছে কি যে তুমি যে নতুন মানে ডিক্রিজ হাইট পাইছো, সেই হাইটের যে ভলিউমটা তোমার হচ্ছে ভি। এখানে লেখা আছে যে কোনটা কি, দেখলেই বুঝবা। আচ্ছা, এরপর তোমাকে কি বের করতে হবে এখন? তোমার তার উদ্দেশ্য কি? ডি বের করা, তাই না? ডি আর বের করা। তো তুমি আগে ই ম্যাক্স আর ই মিনিমাম বের করবা। তো তুমি যেখান থেকে রো ডি মিন আর রো ডি ম্যাক্স বের করছো, এটা দিয়ে তুমি কি ফর্মুলা ইউজ করতে পারবা। তো ই মিনিমাম বের করার ফর্মুলা কি? রো ডব্লিউ জিএস ভাগ রো ডি মিনিমাম -1। তাহলে কি তোমার রো ডব্লিউ তো 1 গ্রাম পার সিসি ফিক্স, আমরা জানি পানির ডেনসিটি ফিক্স। জিএস কি সয়েল স্পেসিফিক গ্র্যাভিটি তোমাকে বলে দেওয়া হবে হয়তো বা। রো ডি মিনিমাম তুমি এখান থেকে বের করছো -1, এখান থেকে তুমি কি ই মিনিমাম বের করতে পারতেছো। এরপর তোমার কি আরো ই ম্যাক্স লাগবে। তো ই ম্যাক্স এর কি? রো ডব্লিউ জিএস ভাগ এটা রো ডি ম্যাক্স হবে। কি হবে? রুটি ম্যাক্স। যেহেতু তুমি ই ম্যাক্স বের রো ডি ম্যাক্স, এটা ভুল প্রিন্টিং মিস্টেক, -1 করলা। তুমি এখান থেকে ই ম্যাক্স তো পেলা, ই ম্যাক্স ই মিনিমাম পেয়ে গেলা। তাহলে এখন আমাকে ই বের করতে হবে। তো তুমি কি সাইডের ইও বের করতে হবে, ঠিক একই ফর্মুলা যে রো এস ভাগ রো ডি -1 দিয়ে বের করলা। করে জাস্ট তোমার ফর্মুলার মান বসিয়ে দাও, ক্যালকুলেট করে যেটা আসবে 100 দিয়ে গুণ করলে কি তোমার হচ্ছে ওইটাই সেই সয়েলের রিলেটিভ ডেনসিটির মান। আমি যা বললাম একটু বন্ধু বুঝতে কারো প্রবলেম আছে? না ম্যাম। না ম্যাম। ভেরি গুড। তাহলে তোমাদের ডাটা শিট দেখো, এই যে এক্সপেরিমেন্ট নেম, এক্সপেরিমেন্ট ডেট, তোমার নাম, আইডি লিখলে এগুলা ভিজুয়ালি তুমি দেখলে সয়েলটা কি টাইপের। অবশ্যই অবশ্যই রিলেটিভলি ক্লিন কোর্স গ্রেন সয়েল হবে। মাস অফ এমটি মোল্ড তুমি বের করতে পারবা ওয়েট নিয়ে। ডায়ামিটার অফ মোল্ড তুমি বের করতে পারবা স্লাইড ক্যালিপার্স দিয়ে। হাইট অফ মোল্ড তুমি স্কেল দিয়ে বের করতে পারবা। মাস অফ মোল্ড এন্ড সয়েল M1, এটা কি তোমার হচ্ছে মিনিমামের ক্ষেত্রে বের করতে পারবা না? জি ম্যাম। এরপর কি M2, মাস অফ মোল্ড এন্ড সয়েল হচ্ছে কি ম্যাক্সিমামের ক্ষেত্রে বের করলে। তারপর তুমি জাস্ট এই যেখানে তোমার যেভাবে অ্যানালিসিস বলে দেওয়া আছে এভাবে করলে কি তুমি সেখান থেকে হচ্ছে ইয়ে পেয়ে যাবা, কি বলে এটা, তোমার রিলেটিভ ডেনসিটির মানটা পেয়ে যাবা। সো রেজাল্ট কি যে দ্য রিলেটিভ ডেনসিটি অফ দ্য সয়েল ইজ এত। এই তো টেস্ট, আর তো কিছু নাই। এখন এখানে তোমার যেহেতু কোনো ভ্যালু নাই, তোমাদের এখানে যে যে মানগুলা লাগবে এই মানগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। আমাকে একটু কষ্ট করে বুধবার দিন ফোন দিবা। প্রিয়জিৎ, প্রিয়জিৎ, হ্যালো। জি ম্যাম, শোনা যাচ্ছে তো। প্রিয়জিৎ। আচ্ছা যাই হোক, শুনো, আমাকে তোমরা যে জি ম্যাম। একটু বুধবার দিন ফোন দিবা, বুধবার দিন বিকালের পরে ফোন দিবা। ফোন দিয়ে বলতে মানে আমাদের হচ্ছে কিছু ভ্যালু দিয়ে দেওয়ার কথা, যাতে আমরা ক্যালকুলেশনটা করতে পারি। তার মধ্যে কিছু ভ্যালু দিব, এখানে আমি মান বলে দিব। তোমরা যেভাবে ক্যালকুলেশন করতে হয়, এই যে এই ফর্মুলা গুলা ইউজ করে কিভাবে করতে হবে, এভাবে তোমরা আমাকে ডিডির মানটা বের করে দিবা আর কি, এখানে পুরোটা ক্যালকুলেট করে। ঠিক আছে, এরপর রেজাল্ট লিখবা গেল। এরপরে আর হচ্ছে ডিসকাশন পয়েন্ট লিখবা। প্রচুর পরিমাণ আমরা হচ্ছে রিলেটিভ ডেনসিটি নিয়ে আলোচনা করছি, এখানেও আছে। সুন্দর করে এটা ডিসকাশনটা লিখতে হবে, তুমি কি রেজাল্ট পাইছো, এই রেজাল্ট কি ইন্ডিকেট করে, এই রেজাল্টটা কেন এরকম আসলো, অন্য কিছু হলে কি আসতে পারতো, এই সব কিছু তোমাকে হচ্ছে এখানে আলোচনা করতে হবে। সো দিস ইজ দা এক্সপেরিমেন্ট রিলেটিভ ডেনসিটি অফ টেস্ট। আমি এতক্ষণ ম্যাম, হ্যাঁ বলো। এক্সপেরিমেন্টটা লিখতে হবে মানে এখানে যেভাবে আছে সেভাবেই? হ্যাঁ, রিপোর্ট লিখবা। আর লিখতে হবে মানে তোমাদের দেখো প্রিভিয়াস যেগুলো করানো হচ্ছে তোমাদের তো কোনো ডাটা সেভাবে দেওয়া হয় না। আমি বলছি আমি এই টেস্টের ডাটা তোমাদেরকে দিয়ে দিব, যেগুলো ডাটা দেওয়া সম্ভব সেগুলো আমি দিয়ে দিলে তোমরা ক্যালকুলেশন করবা। কিভাবে করবা এই যেখানে স্টেপ বাই স্টেপ বুঝাই দিলাম, বলেই না দিলাম ম্যাম, এখানে। ওইটা বুঝছি, মানে মানে এই রিপোর্টটা যেভাবে লেখা আছে যে প্রথমে ইনস্ট্রাকশন মানে যা আছে সব হ্যাঁ, লিখতে হবে। এভাবেই লিখবা, এভাবেই লিখতে হবে। না ম্যাম, কিছু তো কিছু রিপোর্ট আছে মানে অনেক লেখা। এখানে অনেক লেখা নাই, না, এইটা ছোট আছে ম্যাম। যা আছে এগুলো লিখতে হবে, সবগুলো লিখতে হবে। আচ্ছা, আর এখন কথা হচ্ছে যখন টেস্ট প্রসিডিউর লিখবা, তোমাদের আমি এখনো দেখছি অনেকেই কাজটা করো এরকম সরাসরি লেখো ফিল, ট্রিম, ঠিক আছে, অ্যাটাচ, ভাইব্রেট। আমি আগেও মনে হয় বলছি যে তুমি যদি লেখো যে ভাইব্রেট দ্য মোল্ড, তুমি কি আমাকে বলছো মোল্ডটাকে ভাইব্রেট করতে? তুমি কাজ করছো না। তো এগুলো সব প্যাসিভ ফর্মে হবে, যেমন
the mold assembly was vibrated and the mold assembly and soil specimen was vibrated for 10 minutes. The mass of the mold and soil MS2 was determined and recorded. জিনিসগুলো এভাবে লিখতে হবে, ঠিক আছে? এখানে যদি এরকম লিখি যে 4 নাম্বার যে অপশনটা, এখানে শুধু ভাইব্রেট দেওয়া আছে, আমরা যদি ভাইব্রেটেড দিয়ে দিই, ভাইব্রেটেড দ্য মোল, না হবে না, তাহলে তোমার সেন্টেন্স তৈরি হলো না। সেন্টেন্স তৈরি করতে হবে না, তো সেন্টেন্স তৈরি হয়নি। ভাইব্রেট কি তোমার এখানে ইয়ে না, ভার্ব না, এটা অ্যাক্টিভ বা প্যাসিভ ফর্ম লিখতে হয়। এখন যেটা তোমার হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, তুমি কাউকে বলছো ভাইব্রেট, আর যখন লিখবা ওয়াজ ভাইব্রেটেড, এবার হচ্ছে আমি করছি আর কি, ব্যাপারটা হচ্ছে এইটা। তো এভাবে লিখতে হবে, কিন্তু আমি কিন্তু একদিন পর্যন্ত কিছুই বলিনি, তোমরা যা লিখছো লিখছো। কিন্তু আমি যদি এবার দেখি যে কারো রিপোর্টে এরকম অ্যাক্টিভ ফর্ম আছে যে ফিল, ট্রিম, ভাইব্রেট, ডিটারমাইন, রেকর্ড, হ্যাঁ, যদি আমি দেখি না, তাহলে আমি একবারে কেটে পুরো জিরো, একদম কেটে জিরো। আমি রিপোর্টে কোথায় কি তো দেখবোই না, ওই দেখলে আমি পুরো জিরো দেখবো, কারণ তোমাদের এখন শেখা দরকার আছে। না, যেমন দ্য মোল্ড ওয়াজ এমপিড and the weight of the mold was determined. জিনিসগুলো এভাবে লিখতে হবে, বুঝছো কি বলছে? জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, আর রিপোর্ট গুলা দয়াপূর্বক এখন থেকে লেখা শুরু করে দেন, হ্যাঁ, জমায় রাখেন না। কারণ আমি এবার, তোমরা হচ্ছে কি দেখলাম জানি, কেউ টিউবওয়েলে রিপোর্ট জমা দাও নাই, কেউ টিউবওয়েলে কিছু লেখো নাই, কাছে লেখো নাই, বাদ দিলাম। ব্রিজের ক্ষেত্রে ইন্টেরিয়র গার্ডার কেউ লেখে নাই, মানে 20 পেজের রিপোর্ট কিভাবে, আমি তো বুঝি না যে 20 পেজের রিপোর্ট কিভাবে সম্ভব। তারপর হচ্ছে মানে রিপোর্টের প্রেজেন্টেশন এত খারাপ, যেমন হচ্ছে যে মানে ছায়া দেমা কাইন্ড যেভাবে লিখছো, কাগজপত্র কুচকানো টুচকানো, মনে হচ্ছে যে কোথা থেকে কাজ টোকায় নিয়ে এসে লিখছো। বুঝলাম না আসলে কেন এরকম করছো তোমরা। শুধু আমার কোর্স না, মনে হয় বেশিরভাগ কোর্সে এই কাজ করছো, ঠিক আছে? যেটা ভাবতেছো আসলে অত সহজ কিন্তু না, হ্যাঁ, এই জন্য বলতেছি আগে থেকেই কাজ জমা না রেখে রেগুলার কাজ করো, করে হচ্ছে এগুলো শেষ করো এবং জমা দেওয়ার মতো জমা দাও। আগডুম বাগডুম দিবা, মার্কসও কিন্তু আগডুম বাগডুম পাবো। জি ম্যাম। ওকে, তাইলে থ্যাংক ইউ, আজকে এতটুকুই থাকুক, 2টা পড়ানো হয়েছে, নেক্সট উইকেও ক্লাস আমি নিব, ঠিক আছে? যদি সব জি ঠিক ম্যাম। থাকে। জি ম্যাম। ওকে, প্রিয়জিৎ অ্যাটেন্ডেন্স রেখে দাও। জি ম্যাম। ওকে, বাই।